সার্বভৌমত্ব রক্ষা পরিষদের যে আজকে প্রথম প্রতিনিধি সম্মেলন আমি তাদের সাফল্য কামনা করি এবং এটা যথার্থ যে আজকে বাংলাদেশের আমরা মনে করি যে আজকে স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত আসতেছে। কারণ যখন আমেরিকার সিনেটে কিংবা অস্ট্রেলিয়ার সিনেটে যখন বাংলাদেশের র্যাবের উপরে নিষেধাজ্ঞা চায়, যে কারণ তাদের অভিযোগ যে র্যাব একটি রাষ্ট্রীয় বাহিনী যারা অসংখ্য গুম খুনের সাথে জড়িত। তারা ফরমাল তথ্যে যেটা বলছে 400-র কথা বলেছে, কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে প্রায় 1000 খানে। সুতরাং এখানে র্যাবে কারা কাজ করে? র্যাবে কিন্তু বিভিন্ন বাহিনীর লোকজন, পুলিশের, এমনকি আপনার ধরেন নৌবাহিনীর, বিজিবির কিংবা আপনার সেনাবাহিনীর অনেক সাহসী অফিসার, বিভিন্ন মিক্স লোকজন যারা বিভিন্ন জায়গায় যাদের দক্ষতা ভালো, সাহসী, তারা কাজ করে। এখন র্যাবের উপরে যদি এই নিষেধাজ্ঞা পাশ হয় তাহলে কিন্তু আমাদের যে আপনার শান্তিরক্ষী মিশন যেখানে সেনাবাহিনী কাজ করে, স্বাভাবিকভাবেই কিন্তু সেটির উপরে একটা আঘাত আসবে। আর সেনাবাহিনীর উপরে আঘাত, সেনাবাহিনীকে অসম্মান করা মানে অবশ্যই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সেটা অশনি সংকেত। এবং আমরা সাম্প্রতিক সময় আমরা জানি না যে সেগুলোর সত্য মিথ্যা কতটুকু কি। যেসব কনভারসেশন আমরা ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গের, সাবেক সেনা কর্মকর্তাদের যেসব বক্তব্য পাচ্ছি, সেটি কিন্তু আমাদের স্বস্তির কোনো কারণ নাই। এবং সার্বিক প্রেক্ষাপট, দেশের প্রেক্ষাপট যদি বিবেচনা করেন, অবশ্যই বাংলাদেশ একটা চরম সংকটের মধ্যে আছে। এক ভাই বলেছেন ঠিক, এখানে শুধু চীন ভারতের না, এখানে আমেরিকার স্বার্থ রয়েছে, চায়নার স্বার্থ রয়েছে, ভারতের স্বার্থ রয়েছে। প্রত্যেকেই চায় যে বাংলাদেশ ভৌগোলিক কারণে এমন একটা কৌশলগত জায়গায় যার অবস্থান, প্রত্যেকেই চায় যে বাংলাদেশের সাথে তাদের সুসম্পর্ক থাকুক। এখন আমরা যদি আমাদের ন্যায্যতা এবং দেশের জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে আমাদের সুসম্পর্ক রক্ষা করতে পারি প্রতিবেশী দেশ কিংবা অন্যান্য দেশের সাথে, দেন আমরা উইনার। কিন্তু বর্তমান সরকার শুধুমাত্র একটি দেশের গোলামি করে, একটি দেশের দাসত্ব করে তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে এবং ক্ষমতা ছিল কোন অস্বীকার করে দিনের আলোর মতো স্পষ্ট যে একমাত্র হিন্দুস্তানে, ইন্ডিয়ার আজকে যেই নির্বাচন 2014 সালের নির্বাচন, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী সংস্থা, বিভিন্ন দেশ ওইভাবে বলেছে যে এটি একটি নির্বাচন হয়নি, যেখানে অপোজিশন দল বর্জন করেছে, যেখানে 154টি নির্বাচন ভোট ছাড়া নির্বাচিত হয়েছে সিট, সেখানে কিভাবে এই নির্বাচন কাউন্ট হয়। কিন্তু দেখেন তখন তৎকালীন প্রধানমন্ত্রী, এখনো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিলেন কয়েক মাস পরেই। এসে তিনি অর্থাৎ তাদের সাথে যাদের গুড রিলেশন, তাদেরকে মেসেজ দিয়েছিলেন যে আমরা বাংলাদেশের এই গভর্নমেন্টের সাথে আছি। এই পাওয়ারই হচ্ছে সরকার তারপরে পরবর্তী সমস্ত কাজগুলো করেছে। এবং আপনারা যদি সেই বিডিআর বিদ্রোহ থেকে লক্ষ্য করেন, 5 মে হেফাজতের উপরে নির্যাতন, নিপীড়ন, নির্বিচারে মানুষ মারা, বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে অনেকগুলো ঘটনা ঘটেছে, যেগুলো এই সরকার পরিকল্পিতভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য, দেশে তাদের একদলীয় শাসন ব্যবস্থাকে কায়েম করার জন্য একটা প্ল্যান নিয়ে এসেছিল। আজকে বাস্তব কথা হচ্ছে, একজন বক্তা বলেছেন কথাটা ছোট করে দেখার অবকাশ নেই। আজকে সরকার পাচ্ছে আন্তর্জাতিক সংস্থাও নাই, বিদেশি রাষ্ট্রগুলো নাই, দেশের প্রশাসনও নাই। কিন্তু এখন তাহলে কি হবে? আমরা যদি মনে করি যে আকাশ থেকে কেউ এসে মানে হচ্ছে আমাদেরকে এই কষ্ট থেকে লাঘব করবে, ক্ষমতায় বসিয়ে দেবে বা মাটি ফুলে কেউ উঠবে না, আমরা যদি প্রতিরোধ করতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে এই দুঃশাসনের বিরুদ্ধে একটা প্রতিরোধ করে তুলতে পারি, এই স্বৈর শাসনের, এই দুঃশাসনের একটা পতন হবে। এমনি এমনি কিন্তু পতন হবে না। আজকে বাংলাদেশের এটা আমার কাছে খুব মানে হচ্ছে একটা উদ্বেগের বিষয় যে দেখেন, ম্যাক্সিমাম রাজনৈতিক দল আওয়ামী লীগের সুবিধাভোগী ছাড়া সবাই বলছে যে দেশে গণতন্ত্র নাই, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, সামাজিক কাঠামো ভেঙে পড়ছে, অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ছে। সুতরাং এখন এই থেকে উত্তরণের জন্য, এই জাতিকে উত্তরণের জন্য একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে হবে এবং তার জন্য অবশ্যই সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। কিন্তু এই দাবিতে কেন বিরোধী দলগুলো, বিরোধী রাজনৈতিক সংগঠন সমূহের মধ্যে একটা বৃহত্তর ঐক্য করে উঠছে না? কেন রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন কিংবা 90-এর মতো যুগপথ আন্দোলন হচ্ছে না? কারণ হচ্ছে সরকার বিভাজিত করে রেখেছে। সুতরাং সরকারের বিভাজনে যদি আমরা যতই পা দেব, তত আমরা নিজেদেরকে দুর্বল করবো। তাই আমার রাজনৈতিক অন্যান্য দল এবং সংগঠন সমূহের প্রতি আহ্বান থাকবে, আপনারা যদি প্রকৃত অর্থেই বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চান,
শাসন প্রতিষ্ঠা করতে চান, তাহলে আজকে ঐক্যের বিকল্প নাই এবং রাজপথ আন্দোলন সংগ্রামের বিকল্প নাই। সবাইকে আজকে রাজপথে নামতে হবে। জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তি তিনি কিভাবে ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়, তো আমাদের রাজনৈতিক দলের নেতাদেরকে বাস্তব কথা এত সক্রিয় আমরা দেখি না। শুধুমাত্র আমাদেরকে প্রেস ক্লাব কেন্দ্রিক করে থাকলে হবে না, সারা বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে। এই সরকার মানুষের গুম খুব চালিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করেছে, মানুষের সাইকোলজিকে আমি বলবো ডিমোরালাইজ করেছে। সেই জায়গা থেকে আজকে এই যে দমন পীড়নের মধ্যে যে আমরা কথা বলছি, রাস্তায় দাঁড়াচ্ছি, এইভাবে মানুষকে ইন্সপায়ার করতে হবে। এবং বর্তমানে যে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, একসময় আপনারা ভেবেছিলেন যে রিটায়ার্ডের পর ইউরোপ আমেরিকার কোন দেশে সেটেল হবে। ইউরোপ আমেরিকা কিন্তু এখন আইন করছে যে যেটা মানবাধিকার প্রশ্নে যারা মানবাধিকার লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ওইসব দেশে কিংবা ওইসব দেশে থাকার মতো তারা সুযোগ পাবে না। কাজেই বাংলাদেশে এই যে গতকালকে মানে একটা ঘটনা আমরা পরশুদিন ঘটেছে, আমরা সংবাদ সম্মেলন জানিয়েছি। আমি যখন অফিস থেকে বাসা ফেরার পথে মালিবাগ ফ্লাইওভার থেকে একটি গাড়ি হুইসেল বাজিয়ে আমি মোটরসাইকেলে চলাফেরা করি, আমাকে অনুসরণ করছিল, 2 বার চাপ দিতে চেয়েছিল। তারপর মোটরসাইকেল যে চালা আমার ছোট ভাই আছে, ও একটু ভালো ড্রাইভ করে ও স্কিপ করতে পেরেছিল। 3rd টাইম মোটরসাইকেলকে মারতে যে মোটরসাইকেল চাপ ডানে চেপে গেছে, লেগেছে বাসে। আবার যখন ওই গাড়ির পিছনে হালকা ব্যাক করে আবার ডানে দিচ্ছে মোটরসাইকেলকে মারার জন্য, তখন লেগেছে রাস্তার রেলিং এ। এরকম একটা ঘটনা ঘটছে। আশপাশে মালিবাগের যে ফ্লাইওভার ঢাল থেকে অসংখ্য প্রতিষ্ঠান আছে যাদের সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করলেও পুরো ঘটনা দেখা যাবে। আমরা একটা জিডি করেছি। জিডি করার পরে আপনার তেজগাঁও জোনের ডিসি উপকমিশনার হারুন সাহেব বললেন, প্রথমে ডেইলি স্টার কমেন্টস দেখেছিলাম যে তিনি অভিযোগ দিয়েছেন, ব্যবস্থা নেওয়া হবে। পরের পত্রিকাগুলোর কমেন্টস তিনি একটা সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে ভিপি নুর মিথ্যাচার করছেন, এই ধরনের কোন ঘটনা ঘটেনি, এটি মানে তিনি মিথ্যাচার করছেন। আমার তার কাছে প্রশ্ন যে এই ডিসি হারুন সাহেব কে? একজন কুখ্যাত ব্যক্তি, একজন আলোচিত সমালোচিত ব্যক্তি, যিনি বিরোধী দলের চিফ হুইপকে সন্ত্রাসী কায়দায় পুলিশ কর্মকর্তা এই ধরনের করেছেন। কিন্তু একইভাবে এখানে বিএনপি নেতৃত্ব, তাদের কাছে প্রশ্ন, আপনারা কেন হারুনের মতো ব্যক্তির বিরুদ্ধে এইরকম পুলিশ কর্মকর্তারা পুলিশ বাহিনীর জন্য কলঙ্ক, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা দেশ পরিচালনা করে, তাদেরকে এইভাবে বেধড়ক মারধর করেছিল। সেদিন আমি জানি না ওই সময় রাজনৈতিক আমি ভালো বলতে আপনারা তার পদত্যাগ চেয়েছিলেন কিনা কিংবা জোরালো একটা এটার বিরুদ্ধে কথা বলেছিলেন কিনা। এবং তারপরে হারুন সাহেবের কাণ্ড দেখেন, গাজীপুর পোস্টিং ছিল, সেখানেও আলোচিত ছিলেন চাঁদাবাদী যাদের বিরোধী দলের নেতা কর্মীদের ধরে এনে টাকা পয়সা নেওয়া। তারপরে আসেন নারায়ণগঞ্জে তার পোস্টিং ছিল, সেখানে পার্টিজ গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম সাহেবের ছেলে তার চাঁদা না পেয়ে গুলশান থেকে তার ছেলে এবং পুত্রবধূকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ দিয়ে। এই হচ্ছে হারুন সাহেবরা। এবং এই হারুন সাহেব হচ্ছে ঢাকার একটি জোনের ডিসি এবং পুলিশের স্লোগান হচ্ছে যে মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতা। এইরকম হারুন সাহেবরা যদি পুলিশে থাকে তাহলে পুলিশ কিভাবে জনতার হবে? এবং কিভাবে হারুন সাহেব, আমরা যে নারায়ণগঞ্জের যে সিনারিও দেখেছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রোগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে দেখে মানে বিরক্ত হয়েছিলেন, হঠাৎ করে আবার দেশে ঢাকায় বদলি হয়েছে। এটা বলার কারণ হচ্ছে এটা যে এই হারুন সাহেবরা বড় সুবিধাবাদী লোক, মানে সুবিধার লোক না, তাদেরকে অসুবিধার জন্যই প্রশাসনের বিভিন্ন জায়গায় এরকম হারুন সাহেবদেরকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, আজকে ক্ষমতায় আছেন হারুন সাহেবরা ভেবেছেন, যেমন বিএনপির সময় একদিন আলোচিত সমস্ত এসপি ছিল কোহিনুর, আওয়ামী লীগের মিছিলে গাড়ি উঠিয়ে দিচ্ছে, ঠিক একইভাবে আজকে আওয়ামী লীগ হয়তো এই হারুন সাহেবদেরকে তৈরি করেছে। কিন্তু আমরা একটা বলতে চাই যে বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন খুবই সন্নিকটে, কারণ সরকার পায়ের নিচে নাই। সুতরাং হারুন সাহেবদের বুঝতে হবে যে তারা যদি প্রজাতন্ত্রের চাকরি করে এই দেশের চাকরি তাদেরকে করতে হবে। সুতরাং এই দেশের জনগণের ভাষা বুঝে জনগণের পাশে না দাঁড়িয়ে তারা যদি কোন দলের গোলামি করার জন্য মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কাজ করে, রাজনৈতিক দলের সন্ত্রাসীদের মতো দমন করে ব্যস্ত থাকে, তার ফল কারোর জন্য ভালো হবে না। আজকে আমার কথা ছিল, আমি যদি মিথ্যাচার করে থাকি, আমি যদি ভুল, সেটা তথ্য প্রমাণ সিসিটিভির ফুটেজ যাচাই করত। এবং আমি আরেকটা কথা বলেছি, আমার ফেসবুক অলরেডি ভাইরাল হয়েছে যে সেই গাড়িটির ছবি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্টিকার ছিল,
পাশ ছিল, যানবাহন পাশ ছিল, বাংলাদেশ সচিবালয়ের স্টিকার ছিল। পুলিশ ইনস্ট্যান্টলি ওখানে ওনাকে যখন ধরেছে, গাড়িটা মোটামুটি সামনের অংশ ভেঙেছে, এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে গাড়ি থানায় সাধারণত নেয়, কিন্তু তারা থানায় নেয়নি। পরিচয় পাওয়ার পরেই পুলিশ তাকে সেলুট করা শুরু করছে। আমি বুঝতে পারলাম না তিনি কি আইনের কোন লোক ছিলেন নাকি। পরে পুলিশ আমাদেরকে বলেছে যে তিনি একজন সিনিয়র সচিব, তার নাম সাব্বির আহমেদ, পুলিশের পরিচয় মতো তার বাবা দিলদার আহমেদ চৌধুরী এই নামে বলেছে, কিন্তু হারুন শেখ বললেন তিনি একজন গাড়ির মালিক। কাজে এই ঘটনা পরিকল্পিত কিনা সেটি তো আপনারা সার্বিক বিষয়ে বিবেচনা করতে পারেন। যেখানে টুকো ছাত্র নেতা ইলিয়াস আলীর মতো নেতাকে আপনার হোটেল থেকে বের হওয়ার পথে গাড়ির ড্রাইভার সহ গুম করে নেয়। ইলিয়াস আলীকে জামাতের লোক গুম করছে, জাতীয় পার্টি করছে। আমার মতো নূর আমাদের কোন খাই দিয়ে কাজ আছে ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করবার? যদি করতাম তাহলে সরকার সেটা খুঁজে বের করছে না কেন? তাহলে স্পষ্ট যে সরকারি ইশারা হচ্ছে। চৌধুরী আলমের মতো লোক এখানে প্রোগ্রাম করছেন, এই অঞ্চলের নেতা ছিলেন, তাকে গুম করেছে। তাকে কে গুম করেছে? সরকার গুম করেছে। এবং আমাদের পেছনে যেভাবে বিভিন্ন বাহিনী লেগে দিয়েছে, কারণ বর্তমানে সবাইকে নানাভাবে কোণঠাসা করে রেখেছে। আর বিএনপি বড় একটা রাজনৈতিক দল, হাস্য করছে তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে শত শত মামলা। কারণ তারা জানে যে ধরেন তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে তো তাদের জন্য অসুবিধার কারণ হবে। ক্ষমতায় থাকতে তারা এইভাবে বেছে নিয়েছে যে মামলা আমলার পথ। আমি বিরোধী দল এবং রাজনৈতিক সংগঠন হিসেবে নেতৃবৃন্দকে একটা কথা বলবো, যে বিরোধী দলের আজকের যারা রাজনীতি করে তারা এক একটা হিরের টুকরাই 10 থেকে 12 বছর জেল জুলুম মামলা সহ্য করে তারাই প্রকৃত রাজনীতিবিদে পরিণত হয়েছে। কাজে আপনারা যদি আর কিছুদিন ধৈর্য ধরতে পারেন, এবং আমি বলছি লড়াই করতে হবে, ডু অর ডাই লড়াই, না হয় পরাজয়। যদি পরাজয় হয় তাহলে মনে রাখবেন সেই পরাজয় আমার পরাজয় হবে না, আপনার পরাজয় হবে না, পরাজয় হবে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের গণতন্ত্রের, বাংলাদেশের সুশাসনের। সেজন্য আমি বলবো সেই গণতন্ত্র ফিরে আনার জন্য, দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আজকে বিজয়ের মাস, যে আমাদের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিত করা। এই বিজয়ের মাসে 6 ডিসেম্বর এই প্রেস ক্লাবের এখানে মাদ্রাসার শিক্ষকরা অবস্থান নিয়েছিল তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে। আপনার গার্মেন্টস শ্রমিকরা তাজরিনের অগ্নিকাণ্ডে, আপনার আলোচিত সে অগ্নিকাণ্ডের ভুক্তভোগী শ্রমিকরা, A1 বিডি শ্রমিক 11 মাসের বেতন পায় না, তো লোক চলবে কিভাবে? তারা এখানে অবস্থান নিয়েছিল। তাদেরকে রাতের অন্ধকারে পুলিশ দিয়ে মারধর করেছে, জল কামান দিয়ে পানি নিক্ষেপ করেছে। আমি এই সরকারকে বলতে, তারা তো একেবারে তারাই তো দাবি করেছে তারাই মুক্তিযুদ্ধের ঝান্ডাধারী সরকার, অথচ আমি বলছি আরেকটা প্রোগ্রাম, আমি জানি না, কিন্তু আমার ব্যক্তিগত মনে হয় যে লিস্ট করলে আওয়ামী লীগের চেয়ে বিএনপি বড় একটা রাজনৈতিক দল, তাদের দলে মুক্তিযুদ্ধের সংখ্যা একজন হলেও বেশি পাবে। অথচ তারা একটা প্রোপাগান্ডা ফ্যাব্রিকেটেড মেসেজ কিন্তু দীর্ঘদিন ধরে ছড়াচ্ছে। বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি, যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষক, এই সেই ভংচং কথাবার্তা সবসময় বলে। এখানে বিএনপির একটা ব্যর্থতা আছে, তারা ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরতে পারেনি, পারছে না। কারণ জিয়াউর রহমান আপনার বঙ্গবন্ধুর অন বিহাফ অফ শেখ মুজিবুল আওয়ার গ্রেট লিডার, তার পক্ষেও ঘোষণা দিলেও তিনি দিয়েছেন। ওই সময় তো অন্য কেউ দিতে পারতো, তিনি তো এগিয়ে এসেছিলেন, কিন্তু তার অবদান তো কম না। কিন্তু আজকে আমরা এটা জানি না আসলে রাজনৈতিক সংকীর্ণতাটা এত। আওয়ামী লীগের লোকজন মনে প্রোগ্রামে জিয়াকে গালিগালাজ না করলে তাদের প্রোগ্রাম সফল, এটা তো উচিত না একজন জাতীয় নেতাকে। ঠিক একইভাবে আমার মনে হয় আজকের এই সংকীর্ণ রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, জাতীয় নেতৃবৃন্দকে যথাযথ সম্মান দিতে হবে, এবং আজকের বাংলাদেশের যে সংকট সেই উত্তরণে আবারও আপনাদেরকে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখান থেকে শেষ করতে চান।